তো এখন আমরা পরিসংখ্যান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। আজকে আমাদের গণিত যেই বিষয়গুলো সমাধান করব সেটা হচ্ছে বল উত্তোলনের অঙ্ক এবং পরীক্ষা পাস রিলেটেড অথবা পত্রিকা পড়া রিলেটেড এই ধরনের অঙ্ক যেগুলো আসে সেইগুলো সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে আমরা করি পরীক্ষা পাস রিলেটেড যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আসলে আমরা কিভাবে সমাধান করব। এটা হচ্ছে আমাদের ফরম্যাট 3। দেখো সমস্যাটা আমরা একটা সমস্যা নিব, তারপরে সেখান থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে শিখে নেব যে এই ধরনের সমস্যাগুলোর প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিব। তো দেখো এখানে বলছে 200 জন পরীক্ষার্থীর মধ্যে 40 জন গণিতে, 20 জন পরিসংখ্যানে এবং 10 জন উভয় বিষয়ে ফেল করেছে। একজন পরীক্ষার্থীকে দ্বৈতভাবে নির্বাচন করা হলো। টোটাল 200 জন স্টুডেন্ট আছে, সেখানে দুটো সাবজেক্ট গণিত আর পরিসংখ্যানকে বিবেচনা করা হয়েছে। সেখানে বলছে গণিতে 40 জন ফেল করেছে, পরিসংখ্যানে 20 জন এবং উভয় বিষয়ে 20 জন ফেল করেছে। এমন ছাত্র আছে যারা পরিসংখ্যানেও ফেল করেছে আবার গণিতেও ফেল করেছে, এরকম ছাত্রের সংখ্যা 10 জন। একজন ছাত্রকে যদি আমরা নেই তাহলে তাদের যে প্রশ্নগুলো আছে সেইগুলো কিভাবে অ্যান্সার। প্রশ্নগুলো দেখো, বলছে গণিত অথবা পরিসংখ্যানে ফেল। গণিত অথবা হয় গণিতে না হলে পরিসংখ্যানে ফেল করেছে, এরকম ছাত্রের সংখ্যা কত তার সম্ভাবনা বের করতে হবে। তারপরে বলছে শুধু গণিতে ফেল করেছে কিন্তু পরিসংখ্যানে পাশ করেছে, এরকম ছাত্রের সংখ্যার সম্ভাবনা বের করতে হবে। তারপরে বলছে কেবল এক বিষয়ে পাশ করেছে। শুধু এক বিষয়ে পাশ করেছে এরকম ছাত্রের সংখ্যা আমাদের বের করতে হবে। তারপরে বলছে কি বড়জোর এক বিষয়ে পাশ করার সম্ভাবনা নির্ণয় করতে হবে। এই চারটা প্রশ্ন আমরা কিভাবে নির্ণয় করতে পারবো। দেখো প্রথমটা আমাদের বলেছে কি গণিত বা পরিসংখ্যানে ফেল করেছে, গণিত অথবা পরিসংখ্যানে। তাহলে আমরা ধরে নিলাম যে এখন আমাদের পুরো অঙ্কটা করার জন্য আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে গণিতে ফেল করার ঘটনা একে এ ধরে নিচ্ছি, গণিতে পাশ করার ঘটনাটাকে আমরা এ বার ধরে নিচ্ছি, পরিসংখ্যানে ফেল করার ঘটনাকে বি ধরছি, আর পরিসংখ্যানে পাশ করার ঘটনাকে আমরা বি বার ধরতেছি। এগুলো প্রথমে আমরা ধরে নেব। এখন দেখো এগুলো থেকে যে তথ্যটা দেওয়া আছে সেখান থেকে আমরা একটা সারণী তৈরি করে নিলে আমাদের অঙ্কটা করা সুবিধা হবে। তাহলে দেখো সেই সারণীটা এখানে আমরা বি ধরেছিলাম কি যে পরিসংখ্যানে ফেল করার ছাত্র সংখ্যার ঘটনা, আর বি বার হচ্ছে পরিসংখ্যানে পাশ করার ঘটনা, আর এ ছিল হচ্ছে আমাদের গণিতে ফেল করার, এ বার ছিল হচ্ছে গণিতে পাশ করার ঘটনা। তাহলে এখন দেখো এই যে 10 জন এটা ছিল কি আমাদের উভয় বিষয়ে ফেল করেছে সেটা, আর এখানে কি দেখো এ কি আমাদের গণিতে ফেল কিন্তু পরিসংখ্যানে পাস, সেই ঘটনাটা হচ্ছে এটা এক বিষয়ে। আবার এটা দেখো এটা হচ্ছে গণিতে পাস কিন্তু পরিসংখ্যানে ফেল সেই ঘটনা। আবার দেখো উভয় বিষয়ে এটা কি উভয় বিষয়ে পাস, সেটা হচ্ছে এই ঘটনা, আর উভয় বিষয়ে ফেল আমাদের 60 জন। তাহলে এখানে দেখো এভাবে আমরা প্রত্যেকটা জিনিস এই ছকের মাধ্যমে তৈরি করে নিয়েছি। দেখো আমাদের বলছিল প্রশ্ন দেওয়া ছিল যে শুধু গণিতে পাশ করেছে 30 জন কিন্তু উভয় বিষয়ে আবার ছিল 10 জন, তাহলে এখানে টোটাল কত 40 জন। আবার দেখো এখানে বলছে উভয় বিষয়ে পাশ হচ্ছে এতজন আর এক বিষয়ে ফেল করেছে এতজন, তাহলে এখানে মোট 160 জন। আর এইটা যোগ করলে হয় আমার 180 জন, আর এটা যোগ করলে 20 জন, টোটাল হচ্ছে আমাদের এই দুটো যোগ করলে 200 জন। এটা আমরা এই ছকের মধ্যে করে নিলাম। এটা করে নেওয়ার কারণ হচ্ছে কি আমাদের অঙ্ক করার সময় এই জিনিসগুলো আমাদের লাগবে, কারণ দেখো উভয় বিষয়ে ফেল কিন্তু আমাদের দেওয়া ছিল, আর এক বিষয়ে ফেল, দুই বিষয়ে ফেল, আবার উভয় বিষয়ে পাস।
যখন আমরা ফেল পেয়ে যাব তখন উভয় বিষয়ে পাস বের করা ইজি। তো আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে? প্রথম প্রশ্নটাই বলছে গণিত অথবা পরিসংখ্যানে ফেল এর সম্ভাবনা নির্ণয় করতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ গণিত অথবা পরিসংখ্যানে ফেল, এটা কি? যখন অথবা থাকে তখন আমাদের ইউনিয়ন হয়, এটা আমরা জানি। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা যখন যোগসূত্র পড়েছিলাম তখন কিন্তু আমরা এই সূত্রটা পড়েছিলাম যে probability of A union B equal to probability of A plus probability of B minus probability of A intersection B। এদের মধ্যে একটা সাধারণ পয়েন্ট আছে। তাহলে এখন দেখো যেহেতু এটা প্রবাবিলিটি আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? n of A divided by n of S। এটাকে লিখতে পারি n of B divided by n of S minus n of A intersection B divided by n of S। এখন দেখো এই মানগুলো সবই আমাদের এই ছকের মধ্যে আমাদের ক্যালকুলেট করা আছে। n of A এর মান হচ্ছে আমাদের 40, n of S এর মান 200। তাহলে এখন আমরা মানগুলো সব বসাই। দেখো এই যে মানগুলো আমরা যা পেয়েছি সেগুলো এখানে বসাইলাম, ক্যালকুলেট করলে আমাদের মান আসছে 1/4। দেখো যেহেতু এখানে আমাদের কমন পয়েন্ট আছে এবং এখানে আমাদের বলছে এইটা অথবা এটা, তাহলে এটার ক্ষেত্রে অবশ্যই আমাদের এ ইন্টারসেকশন বি জিনিসটা অ্যাড করতে হবে। যদি আমাদের এখানে কোনো কমন পয়েন্টের বিষয় না থাকতো, যদি ঘটনা দুটি কি হতো? বর্জনশীল ঘটনা হতো, তখন কিন্তু আমাদের এই জিনিসটা অ্যাড করা লাগতো না। যেহেতু এটা অবর্জনশীল ঘটনা, সেজন্য আমাদের এখানে একটা সাধারণ বিন্দু থাকবে। তাহলে এখন দেখো আমাদের পরের প্রশ্নটা কি ছিল? যে গণিতে ফেল কিন্তু পরিসংখ্যানে পাস। তাহলে কি গণিতে ফেল, এই যে গণিতে ফেল কিন্তু যেহেতু বলেছে এই জন্য ইন্টারসেকশন, কিন্তু পরিসংখ্যানে পাস এর সম্ভাবনা। তাহলে দেখো এটার সমান আমরা কি লিখতে পারি? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই এন অফ এস। এটা এই মান কিন্তু আমাদের ছকে বের করা আছে যে শুধু গণিতে পাস কিন্তু পরিসংখ্যানে, গণিতে ফেল কিন্তু পরিসংখ্যানে পাস, তার সম্ভাবনা ছিল আমাদের 30 আর টোটাল হচ্ছে 200। এটা আমরা ক্যালকুলেশন করলে হবে 3/20। তারপরে দেখো পরে একটা ঘটনা ছিল যে কেবল এক বিষয়ে পাস করছে। তাহলে এক বিষয় কি? দুটো ঘটনা, হয় পরিসংখ্যানে পাস করেছে আবার অথবা গণিতেও পাস করতে পারে, তাহলে দুটো ঘটনা। তাহলে এখানে দেখো এইটা হচ্ছে একটা এক বিষয়ে পাস করার ঘটনা, যেখানে বলছে কি এটা হচ্ছে পরিসংখ্যানে পাস করেছে কিন্তু গণিতে ফেল করেছে। আর এটা কি? গণিতে পাস করেছে কিন্তু পরিসংখ্যানে ফেল করেছে। এই দুটো ঘটনার যোগ করলে আমাদের হবে কেবল এক বিষয়ে পাস করার ঘটনা, কারণ এটাই এক বিষয়ে পাস করেছে, এখানে এক বিষয়ে পাস করছে। তাহলে কেবল মানে কি ওই এক বিষয়ই নিতে হবে, এর বেশিও নেওয়া যাবে না, কমও নেওয়া যাবে না, এক্সাক্ট এক বিষয়ে। তাহলে এই দুটো ঘটনা থেকে আমরা কি পাই? যে এইটা আর এইটা, এই মানগুলো আমাদের ছকের মধ্যে দেওয়া আছে, সেটা আমরা বসাই। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে আমাদের 1/5। তাহলে আমাদের শুধু এই ঘটনাটা বুঝতে পারলেই হবে, এক বিষয়ে ফেল কি পরিসংখ্যানে ফেল কিন্তু গণিতে ফেল কিন্তু পরিসংখ্যানে পাস। এটাকে আমরা প্রবাবিলিটিতে কিভাবে লিখবো সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। আর ছকের মধ্যে কিন্তু আমরা সবগুলো আগে ক্যালকুলেশন করে নিয়েছি। এখন দেখো পরে আমাদের বলছিল বড় জোর এক বিষয়ে ফেল, মানে সে সর্বোচ্চ এক বিষয়ে পাস, তার মানে কি সে সর্বোচ্চ এক বিষয়ে পাস করেছে, আবার কি করতে পারে? পাস করতেও পারে, আবার দুই বিষয়েও সে ফেল করতে পারে। বলছে বড় জোর করে এক বিষয়ে পাস করছে, আবার তাহলে কি ঘটনা থাকে? দুই বিষয়ে ফেলও করতে পারে। তাহলে এই তিনটা ঘটনা যোগ করতে হবে। দেখো এটা কিসে পাস? পরিসংখ্যানে পাস, এটা গণিতে পাস, আর এটা কি? দুই বিষয়েও ফেল। কারণ বলছে বড় জোর এক বিষয়ে পাস, তার মানে কি সে সর্বোচ্চ এক বিষয়ে পাস করতে পারে, আবার দুই বিষয়ে ফেলও করতে পারে। এই দুটো ঘটনা সেখানে নিতে হবে। তাহলে এটা একটা এক বিষয়ে পাস, এটা একটা এক বিষয়ে পাস, আর এটা হচ্ছে দুই বিষয়ে ফেল, মানে উভয় বিষয়ে ফেল। সেই মানগুলো আমাদের ছকে বের করা আছে। দেখো এটা ক্যালকুলেশন করলে আসে আমাদের 1/4। তাহলে বড় জোর এক বিষয়ে পাস করার ঘটনা হচ্ছে 1/4। তাহলে এখানে যদি আমাদের বলতো যে বড় জোর দুই বিষয়ে পাস করার ঘটনা, তাহলে কি আমরা দুই বিষয়ে পাস করার যে ঘটনাটা আছে সেটা এখানে এন্ট্রি করতাম
বড়জোর 2 বিষয়, তারপর এক বিষয়েও করতে পারে, আবার কি কোনো না বিষয়েও করতে পারে। তাহলে এখানে আমাদের তখন ঘটনা হইতে কয়টা? 3টা, 2 বিষয়, এক বিষয় আর একটিওতেও নাই। তো এভাবেই তোমরা এই অঙ্কগুলো সলিউশন করতে পারবে, খুবই সহজ। এইভাবেই এই ধরনের প্রশ্নগুলোই আমাদের পরীক্ষায় আসে। তোমরা সবার প্রথমের কাজ হচ্ছে কি আমাদের এই ছকটা তৈরি করে নেওয়া। ছকটা যদি তুমি একবার তৈরি করতে পারো তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। দেখো এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়াই ছিল উভয় বিষয়ে ফেল করছে 10 জন। এখানে দেখো আমাদের ছিল কি পরিসংখ্যানে যে ফেল করছে, মানে এক বিষয় পাশ করছে কিসে? গণিতে। এই ফেল করছে হচ্ছে গণিতে, কিন্তু পাশ করছে পরিসংখ্যানে। এরকম বলা ছিল হচ্ছে 40 জন। কিন্তু দেখো এখানে আবার বলা ছিল যে উভয় বিষয়ে ফেল করেছে 10 জন। সেই 10 জন তো ওই 40 জনের মধ্যে ছিল। এই জন্য যখন উভয় বিষয়টা এখানে নেওয়া হয়েছে তখন এই 10 জন এখান থেকে মাইনাস করা হয়েছে। আবার দেখো এখানে দেওয়া ছিল যে শুধু পরিসংখ্যানে ফেল করেছে 20 জন। দেখো সেটা কিন্তু আবার উভয় বিষয়ের মধ্যেও আছে, এজন্য এখানে কি 10 মাইনাস করা হয়েছে। টোটালটা আবার নিয়ে এসে এখানে 20 করা হয়েছে, কারণ উভয় বিষয় আর এক বিষয় একসাথে যোগ করা হয়েছে। এখানে হচ্ছে এটা, আর এটা কি উভয় বিষয়ে পাস। এতটুকু বুঝতে পারলে তুমি এই অঙ্কটা খুবই সহজে করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আসি নেক্সট যে অঙ্কটা করব। এটা কিন্তু এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রতি বছর পরীক্ষায় অঙ্ক আসে। সেটা হচ্ছে বলের অঙ্ক। দেখো বলছে বল বিষয়ক গাণিতিক সমস্যা। আগে একটা সমস্যা দেখি, সমস্যা নিয়ে সমাধানটা করলে তোমাদের বোঝার সুবিধা, তাই একটা সমস্যা নিয়ে তারপরে আমি প্রশ্নগুলোর সমাধান করে দিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। বলছে একটি থলিতে, এখানে থলির বদলে একটা বক্সও থাকতে পারে, একটা ঝুড়িও থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। তার মধ্যে 4টি কালো বল আছে, 5টি সাদা বল ও 3টি লাল বল আছে। বলছে থলি হতে 2টি বল দৈবভাবে ওঠানো হলো। যে একটা থলির মধ্যে 4টি কালো বল, 5টি সাদা বল ও 3টি লাল বল আছে, সেখান থেকে আমি কয়টা বল নিলাম? 2টা বল। তাহলে এখানে আমাদের মোট বলের সংখ্যা কয়টা? 5 আর 4 9 আর 3 12টা। এই 12টা বল থেকে আমি দৈবভাবে মানে কি স্বাধীনভাবে নেব হচ্ছে 2টা বল। নেওয়ার ফলে আমাদের কি কি প্রশ্নের সম্মুখীন এখানে হতে পারো সেটা দেখো। বলছে বলদ্বয় লাল হবে, মানে আমি যে দুটো বল তুলছি সে দুটো বলই লাল হবে, তার সম্ভাবনা বের করতে হবে। আবার বলছে বলদ্বয় একই রঙের হবে। বলদ্বয় একই রঙের মানে কি? দুটো লাল হবে অথবা দুটো সাদা, 2টা ঘটনা একই রঙের হতে পারে, আবার দুটো কালোও হতে পারে। যেহেতু 3টা কালারের বল আছে তার সম্ভাবনা বের করতে হবে। তারপর বলছে বলদ্বয় ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে বলদ্বয়ের একটি যদি লাল হয় অন্যটি কালো হবে, একটি সাদা হলে অন্যটি লাল হবে, আবার লাল হলে কালো হবে, এই সম্ভাবনাটা নির্ণয় করতে হবে। তারপরে আবার বলছে বলদ্বয়ের একটি লাল হওয়ার সম্ভাবনা কমপক্ষে একটি লাল হওয়ার সম্ভাবনা অপেক্ষা কম। যে একটা লাল অথবা কমপক্ষে একটা লাল হওয়ার সম্ভাবনা কম। কমপক্ষে একটা লাল মানে কি? একটা লাল হতে হবে, আবার 2টা লাল হতে পারে, কারণ আমরা বল তুলছি 2টা। এখন দেখো আমরা দেওয়া আছে কি কালো বল আছে 4টি, সাদা বল আছে 5টি, লাল বল আছে 3টি, তাহলে আমাদের মোট বল হচ্ছে 12টি। সেখানে আমাদের উঠাতে বলছে কয়টি? 2টি। তাহলে 12টি থেকে 2টি বল যদি থলির মধ্য থেকে দৈবভাবে উঠানো হয় তাহলে 12C2 এই উপায়ে আমরা উঠাইতে পারবো, মানে এত উপায়ে উঠাতে পারবো। যদি 12টা থেকে 2টা বল আমরা নিই তাহলে 12C2 এই উপায়ে আমরা বলটা উঠাইতে পারবো। এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করতে পারবে, দেখবা ক্যালকুলেটরে এটা আছে। আর যদি না পারো তাহলে তোমরা আমাকে জানাবে, আমি বলে দেবো। তাহলে 12টি বল থেকে 2টি বল উঠানোর উপায় হচ্ছে 12C2। এখন দেখো প্রথম প্রশ্নটা আমাদের কি ছিল? বলদ্বয় লাল হওয়ার সম্ভাবনা। তাহলে কি প্রবাবিলিটি অফ বলদ্বয় লাল। আমাদের লাল বল ছিল কয়টা? 3টা। সেখান থেকে আমাদের নিতে হবে কয়টা? 2টা। 3টার মধ্যে 2টো নেব, সে 2টাই হবে লাল। আর আমাদের টোটাল কয়টা? 12C2।
12টা বল আছে সেখান থেকে দুটো নিচ্ছি, তাহলে আমাদের কি উপরে হচ্ছে অনুকূলের ঘটনা আর নিচে হচ্ছে আমাদের টোটাল ঘটনা। এটাই হচ্ছে আমাদের সম্ভাবনা বের করার সূত্র। তাহলে আমাদের অনুকূলের ঘটনা কি, যে লাল বল, দুটি বলই লাল হবে, তাহলে আমাদের টোটাল লাল বল আছে 3টা, সেখান থেকে নেব 2টা। আর আমাদের টোটাল বল আছে হচ্ছে 12টি, সেখান থেকে নেব 2টা। এইটার যে সম্ভাবনা বের হবে সেটাই হবে আমাদের বলদ্বয় লাল হওয়ার সম্ভাবনা। তাহলে বলদ্বয় লাল হওয়ার সম্ভাবনা আছে 0.0455। এখন দেখো দ্বিতীয় প্রশ্ন কি বলেছিল, বলদ্বয় একই রঙের হওয়ার সম্ভাবনা। তাহলে বলদ্বয় একই রঙের হওয়ার সম্ভাবনা কি, যে বলদ্বয় কালো হবে বা সাদা হবে বা লাল হবে। একই রঙের মানে কি, হয় দুইটাই কালো হবে, নাহলে দুইটাই সাদা হবে, নাহলে দুইটাই লাল হবে। এখানে কিন্তু 3টা ঘটনা তোমাকে কনসিডার করতে হচ্ছে। ওইখানে যেমন এক্সাক্ট বলে দিয়েছিল বলদ্বয় লাল হওয়ার সম্ভাবনা, কিন্তু এখানে আবার বলছে একই রঙের, কোন রং হবে সেটা কিন্তু বলে দেয়নি, সেজন্য আমাদের 3টা রঙই কনসিডার করতে হবে এখানে। তাহলে দেখো আমাদের সম্ভাবনা কি হবে, যে সম্ভাবনা প্রবাবিলিটি অফ বলদ্বয় কালো প্লাস প্রবাবিলিটি অফ বলদ্বয় সাদা প্লাস প্রবাবিলিটি অফ বলদ্বয় লাল, যেহেতু আমাদের 3টা রং আছে, তাহলে এখন সেগুলোর প্রবাবিলিটি নাও। দেখো আমাদের কালো বল ছিল 4টা, সেখান থেকে নিয়েছি 2টা, টোটাল প্রবাবিলিটিতে ভাগ করেছি। সাদা বল ছিল 5টা, সেখান থেকে নিয়েছি 2টা, টোটাল প্রবাবিলিটিতে ভাগ করেছি টোটাল সংখ্যা দ্বারা। এখানে আমাদের লাল বল ছিল 3টা, সেখান থেকে নিয়েছি 2টা, এবং টোটাল বলের সংখ্যার যে উপায় সেটা দিয়ে ভাগ করেছি। তাহলে এই 3টা যোগ করলে আমাদের মান আসে 0.2879। এটাই হচ্ছে আমাদের বলদ্বয় একই রঙের হওয়ার সম্ভাবনা। এখন বলছে কি দেখো, বলদ্বয় ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা। ভিন্ন রং মানে কি, একটা যদি লাল হয় অন্যটা কালো, আবার একটা কালো হলে অন্যটা সাদা, মানে একটা আমরা যেটা পাবো সেটা আরেকটা অন্য রঙের হতে হবে। তাহলে সেখানে ঘটনা কি কি হতে পারে, তো কি বলদ্বয়ের একটি যদি কালো হয়, তাহলে একটি কালো ও একটি সাদা, তাহলে একটি কালো একটি সাদা। আবার কি বলদ্বয়ের একটি সাদা একটি কালো, আর একটা কি বলদ্বয়ের একটি লাল হলে অন্যটি কালো। দেখো 3 কালারের বল থাকলে এই 3টা ঘটনার বাইরে আর যাওয়ার আর আসার সম্ভাবনা, যদি এরকম হতে পারে যে একটি কালো একটা লাল, সেই একই ঘটনা, এটা আগে এটা পরে দেওয়া কোনো না, এই 3টাই ঘটনা হবে। তাহলে এখন দেখো যেহেতু মাঝখানে ও আছে, তাহলে আমাদের কি হবে, গুণ চিহ্ন হবে। আর যখন আমাদের বা থাকে তখন হচ্ছে প্লাস চিহ্ন হয়। দেখো মাঝখানের ঘটনাগুলো কিন্তু বাবা, যে হয় এটা ঘটবে অথবা এটা ঘটবে, না হয় এটা ঘটবে, জানে মাঝখানে প্লাস। আর এই ভিতরেটা এইটা ও এটা দুটো একসঙ্গে ঘটবে, এই জন্য ও। তাহলে দেখো বলদ্বয়ের একটি কালো, তাহলে কি কালো আছে 4টা, সেখান থেকে একটা নিচ্ছি, ইন্টু বলদ্বয়ের একটি সাদা 5টা আছে, সেখান থেকে একটা, ডিভাইডেড বাই টোটালটা দিয়ে আমরা ভাগ করছি, প্লাস পরেরটা কি বলছে বলদ্বয়ের একটি সাদা, তাহলে কি 5টা সাদা আছে, সেখান থেকে একটা নিচ্ছি, একটি কালো, তাহলে ও সরি এটা কালো না, এটা হচ্ছে হবে আমাদের লাল, যেটা হচ্ছে 3C1, এটা হচ্ছে লাল হবে। এইটা হবে হচ্ছে আমাদের সরি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা, এটা হবে হচ্ছে আমাদের তাহলে এটা আমাদের কি বলেছিল, বলদ্বয় ভিন্ন ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা। তাহলে কি একটি কালো একটি সাদা, আবার বলছে একটি সাদা একটি লাল আর একটি লাল আর একটি কালো, এই 3টা ঘটনা হতে পারে।
তাহলে প্রথমটা দেখো আমাদের কালো বল ছিল 4টা, সেখান থেকে নিব 1টা, ইনটু আরেকটা কি হবে, একটি সাদা, সাদা বল ছিল 5টা, সেখান থেকে নিব 1টা, ডিভাইডেড বাই আমাদের টোটাল ঘটনা। তারপর বলছে কি বলদ্বয়ের একটি সাদা ও একটি লাল, তাহলে সাদা বল ছিল 5টি, সেখান থেকে নেব 1টি, ইনটু লাল বল ছিল কয়টি, 3টি, সেখান থেকে নেব 1টি। টোটাল কিন্তু আমাদের দুইটাই হচ্ছে, এখানে একটা, এখানে একটা, একটা একটা দুইটা, কিন্তু আমরা দুটো ভিন্ন ভিন্ন কালার নিচ্ছি বলে আমরা আলাদা আলাদা ভাবে তুলতেছি। আর এখানে হচ্ছে আমাদের টোটাল প্লাস, এটা বলছে বলদ্বয়ের একটি লাল, তাহলে 3C1 ইনটু একটি কালো 4C1 ডিভাইডেড বাই টোটাল। এটা ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়ায় হচ্ছে 0.7121। তাহলে কি হলো, যে বলদ্বয় ভিন্ন রঙের হওয়ার যে সম্ভাবনা সেটা হচ্ছে আমাদের 0.7151। তাহলে দেখো যখন ভিন্ন রং বলবে মানে কি, আমি যদি দুটো বল তুলি তাহলে একটা এক কালার হলে আরেকটা অবশ্যই অন্য কালার হতে হবে, কিন্তু ঘটনা কিন্তু একত্রিত, এই জন্য ও, আর ও থাকার কারণে দুটো ঘটনার মাঝখানে আমরা গুণ চিহ্ন দিচ্ছি। আর টোটাল যে ভিন্ন রং 3টা আমাদের ঘটনা ঘটবে, সেই 3টা ঘটনা কি, অতএব অতএব, এইটা অথবা এটা, ওটা অথবা অথবা, এই জন্য আমরা মাঝখানে দিচ্ছি প্লাস চিহ্ন। দেখো এবার হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বার বলছে কি বলদ্বয়ের একটি লাল হওয়ার সম্ভাবনা কমপক্ষে একটি লাল হওয়ার সম্ভাবনা অপেক্ষা কম। তাহলে এখন দেখো প্রথম যে ঘটনাটা, যে বলদ্বয়ের একটি লাল হওয়ার সম্ভাবনা, তাহলে কি বলদ্বয়ের একটি যদি লাল হয় তাহলে অন্যটি নিশ্চয়ই অন্য কালারের হবে, লাল বাদে অন্য কালার। তাহলে বলদ্বয়ের একটি লাল ও অন্যটি লাল বাদে অন্য রঙের বল, সেটার সম্ভাবনা আমাদের বের করতে হবে। তাহলে দেখো টোটাল আমাদের লাল বল ছিল কি 3টি, সেখান থেকে নেব 1টি, আর অন্য বল কি টোটাল আমাদের 12 ছিল, 12 থেকে 3টা বাদ দিলে কয়টা থাকবে, 9টা, তাহলে কি সেই 9টা থেকে নিব 1টা। যেহেতু আমাদের বলেছে লাল বাদে অন্য যে কোনো রং আসতে পারে, তাহলে এইটা ডিভাইডেড বাই টোটাল, তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 0.4091। এখন দেখো আরেকটা বলছে বলদ্বয়ের কমপক্ষে একটি লাল হওয়ার সম্ভাবনা, তাহলে এখন কি কমপক্ষে একটি লাল অথবা দুটো লাল হতে পারে, কমপক্ষে যেহেতু বলেছে একটি হবে বা দুটোও হতে পারে। যদি বড় জোর বলতো তাহলে কি ওইটা সহ নিচে নিতাম, নাও হতে পারে, কিন্তু যেহেতু কমপক্ষে বলেছে মানে কমপক্ষে ওই পর্যন্ত এবং তার বেশিও হতে পারে। তাহলে সেটা কি হবে, বলছে বলদ্বয়ের একটি লাল ও অন্যটি লাল বাদে অন্য রঙের হবে, অথবা বলদ্বয় লাল হবে, তাহলে এই দুটো ঘটনার সমন্বয়ে হবে। তাহলে এখন দেখো এটার প্রবাবিলিটি আমরা এখানে বের করছিলাম সেটা, আর বলদ্বয় লাল, তাহলে কি লাল আছে 3টা, সেখান থেকে নেব 2টা প্লাস এটা, এই দুটো ঘটনা যোগ করলে হবে আমাদের বলদ্বয়ের কমপক্ষে একটি লাল হওয়ার সম্ভাবনা, যেটা হচ্ছে 0.4545। তাহলে লাস্টে আমাদের প্রশ্নে বলা ছিল যে বলদ্বয়ের একটি লাল হওয়ার সম্ভাবনা কমপক্ষে একটি লাল হওয়ার সম্ভাবনা অপেক্ষা কম, তাহলে কি এইটা অপেক্ষা কি এটা বেশি, তাহলে আমাদের প্রশ্ন যেটা বলা ছিল সেটা অবশ্যই সঠিক ছিল। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের টোটাল অঙ্ক, 4 ফরম্যাটের অঙ্ক। আমরা 4 ফরম্যাটের অঙ্ক দেখে শেষ করলাম। তারপরে যদি সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে। ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আজকে আমি এই পর্যন্তই পড়াবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।